পশ্চিমবঙ্গে হঠাৎ করে একটা নতুন শব্দ খুব বেশি শোনা যাচ্ছে, হোল্ডিং সেন্টার। বাংলা ভাষায় খুব সাধারণ শোনালেও এই শব্দের ভেতরে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক, প্রশাসনিক আর আইনি বিতর্ক। কারণ একদিকে বলা হচ্ছে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের আলাদা করে রাখা হবে, অন্যদিকে প্রশ্ন উঠছে এটা কি তাহলে অসমের মতো ডিটেনশন ক্যাম্পের আরেক সংস্করণ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আইনসম্মত নাকি এর ভেতরে আছে অনেক বড় ফাঁক ফোকর? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝে নেব অসমের ডিটেনশন সেন্টার আসলে কতটা সফল, পশ্চিমবঙ্গের হোল্ডিং সেন্টার তার সঙ্গে কোথায় মেলে আর কোথায় মেলে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো কি আদৌ আইনি বাধা অতিক্রম করতে পারবে। প্রথমে আসি হঠাৎ হোল্ডিং সেন্টারের আলোচনায় কেন পশ্চিমবঙ্গ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে অনুপ্রবেশকারীর সন্দেহে ধৃত ব্যক্তিদের অস্থায়ীভাবে রাখা যাবে। শুরুতে যে বক্তব্য সামনে এসেছিল তাতে বলা হয়েছিল এদের আদালতে পাঠানো হবে না, সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে, বিএসএফ তারপরে এদেরকে পুশ ব্যাক করবে বাংলাদেশে। কিন্তু এখন সেই অবস্থান থেকে খানিকটা সরে এসে বলা হলো আগে হোল্ডিং সেন্টারে রাখা হবে, তারপর প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখানেই গল্পটা গুরুত্বপূর্ণ, কারণ এই বদলটা শুধু ভাষার নয়, এটা আসলে প্রশাসনিক বাস্তবতার বদল। যে মানুষকে আপনি ধরছেন তাকে তো কোনো না কোনো জায়গায় রাখতে হবে, তাকে সঙ্গে সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে সীমান্তে তো পাঠিয়ে দেওয়া সবসময় সম্ভব নাও হতে পারে। কাগজপত্র দেখা, জাতীয়তা যাচাই, পরিচয় যাচাই, আর তারপর বহিষ্কার, এই পুরো প্রক্রিয়ার মাঝখানে একটা জায়গা দরকার, আর সেই জায়গাটা হলো হোল্ডিং সেন্টার। এবার আসি, অসমের ডিটেনশন সেন্টার কি সত্যি সফল? আসি অসমে বহু বছর ধরে এই ডিটেনশন সেন্টার বা ট্রানজিট ক্যাম্পের কথা শোনা যাচ্ছে। এর মূল উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, যাদের বিদেশি বা অনুপ্রবেশকারী বলে শনাক্ত করা হবে তাদের আলাদা করে রাখা, পরে দেশ ছাড়া করার প্রক্রিয়া চালানো। কিন্তু প্রশ্ন হলো এই ব্যবস্থা কি সত্যি কার্যকর হয়েছে? সোজা উত্তর, হয়েছে নিশ্চয়ই, তবে আংশিকভাবে। কেন? কারণ কিছু মানুষকে সেখানে রাখা হয়েছে, কিছু ক্ষেত্রে আদালত বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পুরো ব্যবস্থাটা যে খুব কার্যকর, দ্রুত আর নির্বিঘ্ন এ কথা বলা যাবে না। বরং বাস্তবতা হলো ডিটেনশন ক্যাম্পগুলোর ভেতরে মানবিক সংকট, পরিকাঠামোগত দুর্বলতা, মামলা ঝুলে থাকা আর ডিপোর্টেশনের ধীর গতি, এইসব নিয়ে বহু সমালোচনা হয়েছে। মানে কাগজে কলমে একটা কাঠামো তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সেটাকে সম্পূর্ণ সফল বলা যায় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাকসেস রেট বলতে যদি বোঝানো হয় কতজন ধরা পড়লো, কতজন বহিষ্কৃত হলো, আর কতজন চূড়ান্তভাবে বেরিয়ে গেল, এরকম পরিষ্কার সরকারি হার, হিসাব, পরিসংখ্যান সহজে পাওয়া যায় না। অর্থাৎ এই প্রশ্নের নির্ভুল উত্তর আসলে খুব জটিল। তবে যা স্পষ্ট তা হলো ব্যবস্থাটা সমস্যার সমাধান পুরোপুরি করতে পারেনি। এবার অসম আর পশ্চিমবঙ্গের যে মডেল, অসমের ডিটেনশন সেন্টার বা ট্রানজিট ক্যাম্প, এবং এখানে পশ্চিমবঙ্গে যে বলা হচ্ছে হোল্ডিং সেন্টার, এই মডেল দুটো কি এক? দেখতে অনেকটা একরকম মনে হলেও অসম আর পশ্চিমবঙ্গের মডেল আসলে এক নয়। অসমে একটা বড় পার্থক্য আছে, সেখানে ফরেনার্স ট্রাইব্যুনাল আছে, একটা আদালত, কোয়াসি জুডিশিয়াল আদালত। সেটা এই ট্রাইব্যুনাল ঠিক করে দেয় কারা বিদেশি, কারা বিদেশি নয়, আর কার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অর্থাৎ অসমে বিদেশি ঘোষণার জন্য একটা আলাদা কোয়াসি জুডিশিয়াল ব্যবস্থা আছে। এটাই ডিটেনশন কাঠামোকে কিছুটা আইনি ভিত্তি দেয়। কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম ট্রাইব্যুনাল নেই, এখনো হয়নি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে। কারণ যদি আপনি কাউকে সন্দেহভাজন বলে ধরে হোল্ডিং সেন্টারে রাখেন, তাহলে কে ঠিক করবে সে আসলে বিদেশি কিনা? কোন আদালত বা কোন কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নেবে? এই জায়গাটায় পশ্চিমবঙ্গের মডেল অসমের মতো শক্ত আইনি কাঠামোর ওপর দাঁড়িয়ে নেই। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাটা বেশি। অর্থাৎ হোল্ডিং সেন্টার বানানো আর সেটাকে টিকিয়ে রাখা, এই দুটো জিনিস কিন্তু এক নয়। এবার আসি, হোল্ডিং সেন্টার কি আইন বিরুদ্ধ, মানে আইনের সঙ্গে কি সাংঘর্ষিক? এই প্রশ্নের উত্তর দিতে হলে একটু পরিষ্কার করে বুঝতে হবে। প্রচলিত আইনি ব্যবস্থায় বিদেশি বা অনুপ্রবেশকারীদের আটক করা, যাচাই এবং পরে বহিষ্কার করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। কেন্দ্রের তরফে এমন মডেল ম্যানুয়ালও জারি হয়েছিল যেখানে হোল্ডিং সেন্টার বা ডিটেনশন সেন্টারের কাঠামো কেমন হবে তা বলা আছে। প্রচলিত আইনি কাঠামোর সঙ্গে হোল্ডিং সেন্টারের ধারণা সরাসরি সাংঘর্ষিক বলা যায় না, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্যের জন্য যে মডেল ম্যানুয়াল জারি করেছিল তাতে ডিটেনশন বা হোল্ডিং সেন্টারে ফরেন ন্যাশনালদের ডিটেনশন ও ডিপোর্টেশন সংক্রান্ত আইনি বিধান, আটকযোগ্য শ্রেণী এবং ন্যূনতম সুযোগ সুবিধার কথা বলা আছে। এছাড়া কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছিল যে ফরেনার্স অ্যাক্ট 1946 এর অধীনে ইল্লিগাল মাইগ্রেন্টসদের ডিটেন ও ডিপোর্ট করার ক্ষমতা রাজ্য সরকারগুলিকে ন্যস্ত করা হয়েছে এবং জাতীয়তা যাচাই ও ডিপোর্টেশন না হওয়া পর্যন্ত তাদের ডিটেনশন সেন্টারে রাখার কথা বলা হয়েছে। কোথায়? কেন্দ্রের নির্দেশে। কিন্তু এই আইনি ভিত্তি সবচেয়ে নিরাপদ তখনই যখন ব্যক্তি ডিক্লেয়ার্ড ফরেনার বা ঘোষিত বিদেশি বা সেন্টেন্স কমপ্লিটেড, মানে জেল খেটে বেরিয়ে এসছে এমন ফরেন ন্যাশনাল, তারা শুধু সন্দেহভাজন তারা থাকবে যখন সেখানে। শুধু সন্দেহভাজন অনুপ্রবেশকারী হিসেবে দীর্ঘ সময় আটক রাখলে আইনি চ্যালেঞ্জের ঝুঁকি অনেক বেড়ে যায়। সুতরাং হোল্ডিং সেন্টার নামের জিনিসটাই অবৈধ একথা বলা ঠিক হবে না। কিন্তু সমস্যা হচ্ছে কাকে সেখানে রাখা হচ্ছে, কতদিন রাখা হচ্ছে, কোন প্রক্রিয়ায় রাখা হচ্ছে, আর তার আইনি প্রতিকার কি, এই সব প্রশ্ন নিয়ে। যদি কাউকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে দীর্ঘদিন আটকে রাখা হয়, তাহলে সেটি মানবাধিকার আর আইনি সুরক্ষার সঙ্গে সংঘাত তৈরি করতে পারে, সে সম্ভাবনা আছে গুরুতর। আর পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল না থাকায় এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে, কারণ অসমে অন্তত কে বিদেশি এটা নির্ধারণ করার জন্য একটা আলাদা ব্যবস্থা আছে, পশ্চিমবঙ্গে সেটা নেই। তাই হোল্ডিং সেন্টার গঠন করা এক জিনিস, কিন্তু সেই সেন্টারে আটক রাখার আইনি ভিত্তি তৈরি করা আর এক জিনিস। এই দ্বিতীয় কাজটাই সবচেয়ে কঠিন, পশ্চিমবঙ্গ সরকারকে ভাবতে হবে ভালোভাবে। এবার আসি, তাহলে পশ্চিমবঙ্গ কেন এই পথে গেল? প্রথমে তো পশ্চিমবঙ্গ অন্যরকম বলেছিল, ধরে বিএসএফ এর হাতে দিয়ে দেবে, বিএসএফ পুশ ব্যাক করবে। তাহলে এখন কেন এই পথে? এখানে রাজনীতি আর প্রশাসন এই দুটোই আছে। রাজনৈতিকভাবে অনুপ্রবেশ ইস্যু খুব শক্তিশালী একটি স্লোগান, এটা দিয়ে কড়া অবস্থান দেখানো যায়, জনগণের এক অংশের মধ্যে নিরাপত্তা চিন্তা তৈরি করা যায়। কিন্তু প্রশাসনিক পর্যায়ে গিয়ে বিষয়টা আর সহজ থাকে না, কারণ কাউকে ধরে রাখা, যাচাই করা, শনাক্ত করা,
ডিপোর্ট করা সবগুলোই আলাদা আলাদা ধাপ। তাই প্রথমে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেব ধরনের বক্তব্য যতটা সোজা শোনায়, বাস্তবতা ততটা সোজা কেন আদৌ সোজা নয়। সেই কারণেই এখন সরকার এক ধরনের বাস্তববাদী অবস্থানে এসেছে, অর্থাৎ আগে রাখার জায়গা চাই, তারপর পরবর্তী পদক্ষেপ। এটা এক ধরনের নীতিগতভাবে পিছিয়ে আসাও হতে পারে, আবার এটাকে বাস্তব প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় করাও বলা যেতে পারে। আপনি কি বলবেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। এবার আসি অসমের ছায়া কিন্তু হুবহু কপি নয় এই অংশটিতে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের হোল্ডিং সেন্টারকে অসমের ডিটেনশন ক্যাম্পের একেবারে কপি বলা যাবে না, আগেই বলেছি। কারণ অসমে আছে ফরেনার্স ট্রাইব্যুনাল, পশ্চিমবঙ্গে নেই। কারণ অসমে আছে পুরনো ডিটেনশন কাঠামোর দীর্ঘ অভিজ্ঞতা এবং ভারত সরকারের সঙ্গে অসমের একটি চুক্তি, সেটা পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে এখন সে সব নতুন করে গড়ে উঠছে কেবল। অসমের ডিটেনশন মডেল বহু বিতর্ক, মামলা আর মানবাধিকার প্রশ্নের মুখে পড়েছে। পশ্চিমবঙ্গ সেই একই পথে হাঁটলে একই ধরনের বিতর্ক খুব দ্রুত সামনে চলে আসবে, এটা বলাই যায়। তবে পার্থক্যটাও বুঝতে হবে। হোল্ডিং সেন্টার মানে দীর্ঘমেয়াদী বন্দিশালা নয়। সরকার বলেছে 30 দিন। 30 দিনের মধ্যে কি সব ঠিক হয়ে যাবে? তাই যে পুশব্যাক করা, বিএসএফ যে পুশব্যাক করা, ঠেলে ওপারে পাঠানো, এই যে ব্যাপারটা, সেটা কি বন্ধ হবে? এটা অনেক সময় একটা অস্থায়ী প্রশাসনিক হেফাজত কেন্দ্র হতে পারে এই ধরনের হোল্ডিং সেন্টারগুলো, কিন্তু বাস্তবে সেটা কি হয়ে দাঁড়ায় সেটাই আসল প্রশ্ন। কারণ নাম বদলালেই ব্যবস্থার চরিত্র বদলায় না। এবার আসি শেষ কথায়। তাহলে পুরো ছবিটা কি? এক, অসমের ডিটেনশন ব্যবস্থা আংশিকভাবে সফল, পুরোপুরি সফল কিংবা বিরাটভাবে সফল এমন বলা যায় না। 2, পশ্চিমবঙ্গের হোল্ডিং সেন্টার আইনগতভাবে সম্ভব। আইনগতভাবে এটা কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, কিন্তু সেটার ভিত্তি অসমে যতটা শক্ত ততটা শক্তও নয়। 3, ট্রাইব্যুনাল না থাকায় কে বিদেশি, এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ হবে। এটার জন্যে হয়তো ন্যাশনাল সিটিজেন্স রেজিস্টার যেটা, সেই প্রসঙ্গ আসবে, এখনো অবধি আসেনি। আর 4, এই বিষয়টা এখন শুধু প্রশাসনিক নয়, এটা আগামী দিনে বড় রাজনৈতিক ও মানবাধিকার বিতর্কেও পরিণত হতে পারে। অর্থাৎ কি দাঁড়ালো? একটি হোল্ডিং সেন্টার বানানো সহজ, কিন্তু সেটাকে আইন, রাজনীতি আর মানবিকতার ভারসাম্যে টিকিয়ে রাখা আসল পরীক্ষা। ডিলিট, ডিপোর্ট, মাত্র 3টি শব্দ, কিন্তু এই 3টি শব্দই যেন এখন ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতির নতুন মন্ত্র হয়ে উঠছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুদিন ধরেই বলছেন, প্রথমে শনাক্ত করো, ডিটেক্ট, তারপর তালিকা থেকে বাদ দাও মানে ডিলিট, এবং সব শেষে ফেরত পাঠাও, ডিপোর্ট করো। কিন্তু পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেন সেই নীতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন। তার ঘোষণায় কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ গ্রেফতার করবে, এরপর সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। প্রশ্ন হচ্ছে, এটা কি আইনি প্রক্রিয়ার কোনো অংশ, নাকি আদালত ও বিচারিক ধাপ এড়িয়ে শর্টকাট পথে, সংক্ষিপ্ত পথে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী? ঠিক এমন সময়ই কেন ভারত ঘোষণা করতে যাচ্ছে স্মার্ট বর্ডার প্রকল্প? কি আছে এই স্মার্ট বর্ডার প্রকল্পে? এটা কি যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে বা হচ্ছে বা হতে পারে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বা আনতে পারবে, নাকি আগুনে আরো বেশি পরিমাণে ঘি ঢালবে?
আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোরই আমরা উত্তর খুঁজব। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, এই যে ভারত সরকারের স্মার্ট বর্ডারের কথা বলছিলাম, যে এই স্মার্ট বর্ডার প্রকল্প, এটিকে বলা হচ্ছে হাই পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশন। খুব শিগগিরই এটি ঘোষণা করতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। বলা হচ্ছে এই মিশন বিএসএফ এর কাজের পরিধি এবং শক্তি আরো বহুগুণে বাড়িয়ে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষায় এই প্রকল্পের আওতায় আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। কি কি থাকবে এই নিরাপত্তা বলয়ে? এই নিরাপত্তা বলয়ে থাকবে ড্রোন, থাকবে রাডার সিস্টেম, থাকবে নজরদারি ক্যামেরা, নদীপথ নজরদারির ব্যবস্থা থাকবে, এমনকি আকাশপথ পর্যবেক্ষণের ব্যবস্থাও শক্তিশালী করা হবে। অর্থাৎ সীমান্তে প্রায় দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলা হবে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। অমিত শাহ বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস, যে ডেমোগ্রাফির কথা বলা হচ্ছে, হাই পাওয়ার ডেমোগ্রাফি মিশন, এই সীমান্তবর্তী অঞ্চলের জনবিন্যাস পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে কি? মানে বাংলাদেশ থেকে হোক বা পাকিস্তান থেকে হোক, মানে অনুপ্রবেশ করে ভারতে ওই এলাকার যে জনমিতিক যে পরিসংখ্যান, যে জনবিন্যাস, এটিকে বদলে দেওয়া হচ্ছে, এটি তাদের অভিযোগ। এবং এটিকে তারা ব্যর্থ করে দিতে চান এই নিরাপত্তা বলয় সৃষ্টির মাধ্যমে। মানে দিল্লি এখন শুধু সীমান্ত পাহারা দিতে চায় না, সীমান্ত ঘিরে জনসংখ্যাগত পরিবর্তন নিয়েও প্রকাশ্যে তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে। এবং এখানেই রাজনৈতিক বিতর্কের শুরু। কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ভারতের বিভিন্ন রাজ্যে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করছে। মানে এরা এই পরিমাণে বেশি যাচ্ছে যে তাদের স্থানীয় জনসংখ্যার চেয়েও তারা প্রভাবশালী হয়ে উঠছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, এই ইস্যুটি অনেক সময় রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। এখন আসি শুভেন্দু অধিকারীর বক্তব্যে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়া হবে, অর্থাৎ তার সরকার নেবে। তার বক্তব্য, যাদের সিএএ এর আওতায় আনা যাবে না তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এরপর রাজ্য পুলিশ তাদের আটক করবে, পরে বিএসএফ এর হাতে তুলে দেবে এবং বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে দেবে। এরকমই বিষয়টা। এখানেই প্রশ্ন উঠছে, কারণ ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া কিন্তু সাধারণত ভিন্ন। কোন বিদেশি নাগরিককে অবৈধ প্রবেশের অভিযোগে আটক করা হলে প্রথমে তার বিরুদ্ধে মামলা করা হয়, তারপর তাকে আদালতে তোলা হয়, আদালতে তার বিচার হয়, এরপর আদালত যে সাজা দেন সেই সাজার ভিত্তিতে সাজা তাকে ভোগ করতে হয়। এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। সব শেষে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়ার মধ্যে আদালত, প্রশাসন এবং কূটনৈতিক যোগাযোগ সবই থাকে। এই জন্যই সমালোচকরা প্রশ্ন তুলছেন, শুভেন্দু যে পদ্ধতির কথা বলছেন, মানে যে ধরো মারো কাটো টাইপের, সেটি কি বাস্তবে সেই দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিকল্প হয়ে উঠতে যাচ্ছে, না তিনি বিকল্প কিছু তৈরি করতে যাচ্ছেন? এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এটি নিয়ে জটিলতা দিন দিন বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া আরেকটি বিতর্কিত বিষয় কিন্তু আছে এখানে, সেটি হচ্ছে তথাকথিত পুশব্যাক। যদিও মানবাধিকার সংগঠনগুলো বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, এটি শুধু আমাদের দেশ নয়, তাদের দেশের কাজ করে এমন মানবাধিকার সংগঠনগুলো কিন্তু বলে আসছে বহুদিন ধরে, সীমান্তে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেখানে সন্দেহভাজন ব্যক্তিদের আনুষ্ঠানিক বিচার ছাড়াই সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়, মানে বাংলাদেশ প্রান্তে ঠেলে দেওয়া হয়, পুশব্যাক করা হয়। সমস্যা হলো, যদি কোনো ব্যক্তিকে ভুলভাবে বাংলাদেশি মনে করা হয়, তখন যদি তিনি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হন, তাহলে কি হবে? যে তাকে যে পুশব্যাক করা হলো, এই যে ফলে যে জটিলতা তৈরি হবে, তার কি হবে? কারণ ভারতের বিভিন্ন রাজ্যে অতীতে এমন অভিযোগ কিন্তু উঠেছে
সেটা কি, যে বাংলা ভাষাভাষী বলেই, মানে বাংলায় কথা বলেন বলেই কিছু মানুষকে, বিশেষ করে একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মুসলমান, স্পষ্ট করে বললাম, এই কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে ভারত আটক করেছিল, ভারতের সরকার বা প্রশাসন আটক করেছিল। পরে তদন্তে দেখা গেছে তাদের অনেকেই ভারতেরই নাগরিক। এই কারণেই মানবাধিকার কর্মীরা বারবার বলছেন কোন ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, এখানে ভুলের সুযোগ খুব কম থাকা উচিত। এদিকে রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু দ্রুত বদলাচ্ছে। আমরা যদি খেয়াল করি, বাংলাদেশে তো বদলি হয়েছে, ইউনূস সরকার গেছে, বিএনপির সরকার এসেছে, পশ্চিমবঙ্গে মমতা মুখার্জির তৃণমূল সরকার গেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছে। এই যে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সীমান্ত এলাকায় আমরা কি দেখছি, কাঁটাতারের কাজ নতুন গতি পেয়েছে। যেসব এলাকায় দীর্ঘদিন জমি সংক্রান্ত জটিলতা ছিল তারও ত্বরিত সমাধান হচ্ছে। বিএসএফ ও সীমান্ত অবকাঠামো শক্তিশালী করার কাজ শুরু করেছে। অন্যদিকে আমরা দেখলাম গণমাধ্যমে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসেবে যিনি মনোনীত হয়েছেন, সেই মনোনীত প্রতিনিধি সাবেক মন্ত্রী ভারতের এবং প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধানের একটি বৈঠক হয়েছে। মানে এটি আসলে এক ধরনের নতুন বলেই মনে হচ্ছে, কারণ এর আগে এমনটি শোনা যায়নি। হাই কমিশনার আসবেন, তার কূটনৈতিক যে নিয়মাচার আছে তার ভিত্তিতে আসবেন, দায়িত্ব পালন করবেন, আবার দায়িত্ব শেষ হলে চলে যাবেন। কিন্তু এবারই দেখা গেল যে সীমান্তে এইরকম উত্তেজনা, সীমান্ত নিয়ে যে সমস্ত কথা কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখে শোনা যাচ্ছে, তারই যেন কিছুটা ছিটে ফোটা আঁচ পাওয়া গেল এই বৈঠকের মধ্য দিয়ে। মানে বলা হচ্ছে যে এই বৈঠকটি এমনি হয়নি, সেনা প্রধানের কাছ থেকে প্রয়োজনীয় ব্রিফিং এবং প্রয়োজনীয় সমর্থন সহায়তার আশ্বাস নিয়ে দীনেশ ত্রিবেদী হয়তো বাংলাদেশে আসতে চলেছেন। যাই হোক, সেনা প্রধান এবং নতুন হাই কমিশনারের মধ্যেকার আলোচনায় কি কি আলোচনা হয়েছে আমরা বলতে পারবো না, তবে আমরা এটুকু জেনেছি সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং দুই দেশের সামরিক যোগাযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এমনটি জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো। অর্থাৎ সীমান্ত প্রশ্নটি এখন কেবল আইন শৃঙ্খলার বিষয় নয় বা আইন শৃঙ্খলার বিষয়ের মধ্যে সীমিত থাকছে না, এটা এখন কূটনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির বড় ইস্যু হয়ে উঠেছে বা উঠছে। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, একটু আগেই বললাম সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই আইন, এটির কথা আপনারা আগেও শুনেছেন। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা নির্দিষ্ট কিছু অমুসলিম সম্প্রদায়ের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পান বা পেয়ে থাকেন, কিন্তু মুসলমানরা থাকেন এই আইনের সিএএ, এই আইনের আওতার বাইরে। ফলে সমালোচকরা প্রশ্ন তুলছেন, বাস্তবে এই নীতির প্রয়োগে একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয় কি বড় হয়ে উঠছে না, মানে বৈষম্যের শিকার হচ্ছে কিনা মুসলমানরা? বিজেপি যতই বলুক এটি মানবিক এবং ঐতিহাসিক বাস্তবতার ভিত্তিতে তৈরি করা একটি আইন সিএএ এর কথা, বিরোধীরা কিন্তু বলছেন এটি সত্যিকার অর্থে একটি বৈষম্যমূলক আইন এবং আসল বিতর্ক এবং হতাশা এখানেই। তো যে কথাগুলো বললাম তার ভিত্তিতে, তার প্রেক্ষাপটে পুরো চিত্রটা কি দাঁড়াচ্ছে? একদিকে দেখছি ভারত সরকার স্মার্ট বর্ডার প্রকল্প হাতে নিচ্ছে, অন্যদিকে কেন্দ্র থেকে রাজ্য সরকার পর্যন্ত ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি অনুসরণ করছে। সঙ্গে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থান তো আছেই। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে একটি নতুন বাস্তবতা তৈরি হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা জোরদার করার নামে কি আইনি প্রক্রিয়া আরো কঠোর হতে যাচ্ছে, নাকি সীমান্তে নতুন ধরনের মানবাধিকার বিতর্কের জন্ম হতে যাচ্ছে? এবং এই পরিবর্তনের প্রভাব কি কেবল সীমান্তেই পড়বে, নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের উপরও এর প্রভাব পড়বে? এই জায়গায় আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে জানতে চাইতেই পারি বাংলাদেশ সরকার এই ইস্যুতে কি ভাবছে, কি অবস্থান তারা আসলে
নেবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীর এই অবস্থান কি সত্যি সীমান্ত নিরাপত্তার স্বার্থে খুব প্রয়োজনীয়, নাকি এতে নতুন বিতর্ক এবং সংকটই কেবল তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং লিস্ট নিউজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।